আর এইবার আমি অত্যন্ত উদ্বেগের আরেকটা জায়গায় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইব। স্বাধীনতা দিবসের আগের দিন আইএসআই এর হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হলো এই রাজ্যের 3 বাসিন্দাকে। সূত্রের খবর, ধৃতদের জেরা করে বাংলাদেশে গরু পাচারের আড়ালে জাল নোটের কারবার এবং ভারতের সিম কার্ড বাংলাদেশ এবং পাকিস্তানে পাচারের মতন মারাত্মক সব অভিযোগ উঠে এসেছে। এমনকি পাক যোগও সামনে এসেছে। দেখুন, দিল্লির লালকেল্লা হোক বা এ রাজ্যের রেড রোড, গোটা দেশ জুড়ে যখন ধুমধামের সঙ্গে ৮০তম স্বাধীনতা দিবস পালন হচ্ছে, তখন কোচবিহার থেকে উত্তর দিনাজপুর পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর হয়ে চরবৃত্তির অভিযোগে কলকাতা পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ এর যৌথ উদ্যোগে ৩ সন্দেহভাজনকে গ্রেফতার করা হলো। দেখা যাচ্ছে গত কয়েক সপ্তাহের মধ্যে এই রাজ্য থেকে কখনো হাবড়া থেকে পাকিস্তানের নাগরিককে, কখনো বা বর্ধমান থেকে জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। এই আবহের মধ্যে আইএসআই এর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হলো ৩ জনকে। সূত্রের খবর, ধৃতদের জেরা করে বাংলাদেশে গরু পাচারের আড়ালে জাল নোটের কারবার এবং ভারতের সিম কার্ড বাংলাদেশ ও পাকিস্তানে পাচারের মতো মারাত্মক অভিযোগ উঠে এসেছে। এসটিএফ সূত্রে দাবি, ধৃত ৩ পাক চরের সঙ্গেই আকবর ওরফে সম্রাট নামে বাংলাদেশে বসে থাকা একজনের যোগাযোগের প্রমাণ মিলেছে। সেই আকবর ওরফে সম্রাটের আবার সরাসরি পাকিস্তান যোগ রয়েছে। এসটিএফ এর প্রাথমিক সন্দেহ, সিম কার্ড থেকে বিভিন্ন নথি এবং তথ্য ধৃত এই ৩ জনের মাধ্যমে প্রথমে বাংলাদেশের আকবর ওরফে সম্রাটের কাছে এবং সেখান থেকে পাকিস্তানে পৌঁছেছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গতকাল রাত্রিরে হয়েছে সাহেবগঞ্জ কুচবিহার থেকে এই ৩ জন যারা জঙ্গি হিসেবে মার্কড হয়েছেন, একজন হচ্ছে রশিদুল হক, নূর নাসিরুদ্দিন আলী আর শফিকুল ইসলাম। এই ৩ জনকে পুলিশ অ্যারেস্ট করেছে অন দ্য চার্জ যা অ্যাপারেন্টলি সেটা হচ্ছে যে ওই সিম কার্ড, ভারতীয় সিম কার্ড প্রথমে বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে আলটিমেটলি পাকিস্তানে। আজকাল জানো যে কোনো টেররিস্টের যে কোনো কমিউনিকেশনে ইউজ করা হয়, যেমন গতবার আমরা দেখেছি হামিম মণ্ডলের কেসে যে ব্রিটিশ সিম কার্ডস ওয়ার ইউজড। সিম কার্ড হ্যাজ বিকাম আ ভেরি ইম্পর্টেন্ট জিনিস। এটা এত লুজলি আমরা হ্যান্ডেল করি, কিন্তু জিনিসটার যে প্রচণ্ড ইম্পর্টেন্স, এই সিম কার্ড দিয়ে এরা কমিউনিকেশন করে এবং তারপরে সিম কার্ডটাকে ডিস্ট্রয় করে দেয়। আইএসআই এর হয়ে চরবৃত্তির অভিযোগে ধৃত ৩ জনের প্রথম জন উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থানার পাঞ্জিপাড়ার বাসিন্দা মোহাম্মদ শফিকুল ইসলাম। সেখানে ধৃতের শ্বশুর বাড়ি রয়েছে। শুক্রবার বিহারের কিষানগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ সূত্রে খবর, ধৃত শফিকুলের ফোনে বাংলাদেশের একাধিক কন্ট্যাক্ট নম্বর মিলেছে। এমনকি ধৃতের ফোনে মিলেছে ভারতীয় জাল নোটের ছবি ও ভিডিও। চাঞ্চল্যকর বিষয় হলো, 12 বছর বিয়ে হলেও শফিকুলের আসল বাড়ি কোথায় তা জানেন না খোদ স্ত্রী। কোথায় আপনার শ্বশুর বাড়ি? আমার শ্বশুর বাড়ি আমি তো জানি না আমার শ্বশুর বাড়ি কোথায়। আপনাকে বিয়ে করে নিয়ে যায়নি? না, আগে থাকছিল 2 বছর থেকে। 2 বছর ধরে এখন থাকে না। মানে পাকিস্তানের সাথে যোগাযোগ আছে, এটা শুনেছেন তো আপনি? না, আমি কিছু শুনিনি এখন। তো বলছিলাম তো কিসের জন্য, তো এখনই খবর টবর পাওয়া যায় না। তো হিন্দুস্তানের না, তো অধিকার বাংলাদেশের ইরানের কোন জায়গার আছে আমরা সেটা বলতে পারবো না। এখানে আসে বিয়ে করেছিল, বাংলাদেশ কি ইরান কোন জায়গায় বাড়ি আছে, লেকিন এখানে আসছিল। ধৃত দ্বিতীয় ব্যক্তি নূর নাসিরুদ্দিন আলী কোচবিহারের তুফানগঞ্জের বাসিন্দা। অভিযোগ, এই নাসিরুদ্দিন গরু পাচারের সঙ্গে জড়িত। 2018 সালে অবৈধ উপায়ে বাংলাদেশে গিয়েছিল ধৃত এই যুবক। সূত্রের খবর, সিম কার্ড পাচারের সঙ্গেও ধৃতের যোগ রয়েছে, মিলেছে পাকিস্তান যোগও। আইএসআই এর চর সন্দেহে ধৃত তৃতীয় যুবকের নাম রশিদুল হক। কোচবিহারের সাহেবগঞ্জের একেবারে বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় তার বাড়ি। এসটিএফ সূত্রে দাবি, 2023 থেকে 2025 সালের মধ্যে নাজিরহাট এবং নয়াহাট সীমান্ত থেকে 6 থেকে 7 লক্ষ টাকার জাল নোট পাচারের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন অভিযুক্ত। এমনকি বাংলাদেশের এক বাসিন্দার তরফে তাকে একবার 2.5 লক্ষ টাকা দেওয়া হয়েছিল। পরিবারের দাবি যে গত বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় বাজার থেকে, এবং গতকাল রাতে সেখানে পুলিশ আসে এবং পুলিশ এসে তাদের ঘরে তল্লাশি চালায় এবং কয়েকটি মোবাইল, সেই মোবাইল কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। এবং যেটা দেখা যাচ্ছে যে এই যে রশিদুলের বাড়ির থেকে একেবারে সীমান্ত ঘেঁষা এই বাড়ি, যেটা অভিযোগ যে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হয়ে এখানে চরবৃত্তির কাজ করতেন তিনি, এবং এখান থেকে সিম নিয়ে বাংলাদেশে হয়ে সেটা পাকিস্তানে পাঠাতেন। পুলিশ বলছে রশিদুলের সাথে পাকিস্তানের আইএসআইয়ের সম্পর্ক রয়েছে। এটা কি আপনারা জানেন বা কিছু বলবেন? আমরা জানি না।
সূত্রের খবর, সম্প্রতি কেন্দ্রীয় গোয়েন্দাদের তরফে বেশ কিছু তথ্য পাঠানো হয় কলকাতা পুলিশের এসটিএফকে। সেই তথ্য রাজ্য পুলিশের এসটিএফকে দেওয়া হয়। তারপরেই অ্যাকশনে নামে পুলিশ। দিনহাটার সাহেবগঞ্জ থানায় ধৃত 3 জনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও অখণ্ডতা বিপন্ন করার মতো কর্মকাণ্ড ঘটানোর অভিযোগে মামলা রুজু হয়েছে। এই দিন 3 জনকে দিনহাটা মহকুমা আদালতে তোলা হলে সকলকে 14 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন বিচারক। পার্থপ্রতিম ঘোষ, আবির দত্ত ও শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। আমি এখান থেকে ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে যাব। ব্রিগেডিয়ার দাস, মানে এই সেই হামিদ মণ্ডল থেকে শুরু হয়েছে, তারপর আজকে মানে গতকালের এই 3 জন বাসিন্দাকে যে গ্রেপ্তার করা হয়েছে এই রাজ্যের, সেক্ষেত্রে আপনিও কিছুদিন আগে বলছিলেন যে এখন যেটা সব থেকে বড় সমস্যা টেররিজমের ক্ষেত্রে সেটা হচ্ছে গিয়ে ডিজিটাল ওয়ার। এই যে নথি পাঠিয়ে দেওয়া, এই যে সিম কার্ড পাঠিয়ে দেওয়া, এটা কতটা উদ্বেগের এই মুহূর্তে দাঁড়িয়ে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে? দেখুন, আপনি যদি একটা প্যাটার্ন দেখেন, এই 3 জনের কথা আপনারা বলছেন, 2 জন কুচবিহারের এবং 1 জন উত্তর দিনাজপুরের। তারপরে আমরা কিছুদিন আগে দেখেছি, আপনি বললেন আমিদ আর রানার অফ অর্পিতা। ব্যাঙ্গালোর থেকে 1 জন ধরা পড়েছে, মল্লিক, সিকিউরিটি গার্ডের কাজ করছিল। এবার এই পুরো ব্যাপারটাতে এরা কিন্তু আমরা আলাদা আলাদাভাবে দেখছি, বাট এরা সবাই সমস্ত ডাটা এদের রিক্রুটমেন্ট এবং এদের ফান্ডিং, এদের ট্রেনিং এবং এদের টাস্কিং করা হচ্ছে পাকিস্তান থেকে। সেই যোগসূত্রটা থাকবে। পাকিস্তান মানে আমি এখন বলতে পারছি অধুনা পাকিস্তান এবং পাকিস্তানের সব থেকে ভালো বন্ধু বাংলাদেশ, যে এখন প্রায় ভারতের শত্রুতার আচরণই করছে। অন্তত গোয়েন্দাদের যে রিপোর্ট পাচ্ছি তার থেকে সেটাই মনে হচ্ছে। এইবার এরা কোথাও গরু পাচার করছে, কোথাও কিডন্যাপিং করছে, কোথাও কাপ সিরাপ স্মাগলিং করছে, কোথাও অস্ত্র স্মাগলিং করছে, কোথাও অনুপ্রবেশ ঘটাচ্ছে, কোথাও টেররিস্টের অনুপ্রবেশ ঘটাচ্ছে। এবং ব্যাঙ্গালোরে যিনি ধরা পড়েছেন তার তো বিরাট ব্যাপার শুনছি, তিনি প্রপার গুপ্তচরের কাজ করছেন। কয়েক মাস আগে আমরা দেখেছিলাম জ্যোতি মালহোত্রা বলে একজনকে। তো এই পুরো ব্যাপারটা আমাদের কাছে জিগস পাজলের ছোট ছোট ইনফরমেশন আসে, কিন্তু পুরো ব্যাপারটা একটা বড় মানে চিত্র এবং একটা বড় ক্যানভাসে কমপ্লিট একটা ব্যাপার হচ্ছে, যেখানে নানাভাবে ভারতবর্ষকে উত্তপ্ত করবার জন্য ভারতবর্ষের সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, ইয়াং ছেলেমেয়ে যাদেরকে মোটিভেট করে তাদেরকে ব্যবহার করে ভারতবর্ষেরই মানুষকে দিয়ে ভারতবর্ষেরই বিরোধিতা করবার একটা নতুন খেলা চলছে। আমার সন্দেহ সেটা পাকিস্তান আইএসআই আসিম মুনিরের ইচ্ছায় হচ্ছে, যেহেতু তারা অফ সিন্দুরে একটা মার খেয়েছেন আমাদের কাছ থেকে এবং সারা পৃথিবী সেটা দেখেছে। তারা যেন তেন প্রকারেণ কিছু না কিছু করবার চেষ্টা করছে। এবার এতদিন পশ্চিমবঙ্গেতে হঠাৎ করে কেন ধরা পড়ছে, আমার মনে হচ্ছে যে সরকার বদলের পরে কিছু তৎপরতা বেড়েছে, এই ব্যাপারগুলোকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। এবং আমার ব্যক্তিগত মতামত, আমি এখানে রাজনীতির কিছু বলছি না। এবং এইখানে আমরা দেখেছি কিছুদিন আগে বিএসএফ এর ল্যান্ড মানে দেওয়া হয়েছে, চিকেন নেকের কিছু হাইওয়েকে জমি দেওয়া হয়েছে। এবং এটাও দেখেছি যে বাংলাদেশ থেকে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর নামে কমপ্লেন করা হচ্ছে। তাদের দেশের এমপি তাদের দেশের স্পিকারকে বলছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলা হোক যে এনাকে কন্ট্রোল করতে। এই ব্যাপারগুলোর থেকে একটা হচ্ছে যে কোথাও বাংলাদেশ আরো সক্রিয় হচ্ছে এবং আইএসআই কোথাও বাংলাদেশের পশ্চিমবঙ্গ নিয়ে মাথা ঘামাচ্ছে। আমি আশ্চর্য হব না এটা যদি আরো অনেক বেশি নাম আসে, এক এক করে এসটিএফ হয়তো জাল মানে ভাঙবে। এবং এই টেররিস্ট মডুলে এরা কি করে, যখন একজন ধরা পড়ে তার আশেপাশে ওপর নিচে ডান দিকে বাঁ দিকে একজন করে সুইচ অফ হয়ে যায়, যাতে কি তাকে আর কানেক্ট করে কেউ না করতে পারে, বাকিরা আবার ভয়াল তবিয়াতে থাকে। এটা এদের সিস্টেম। এবং এখানে আমরা পড়াশোনা জানা ছেলে দেখছি, এখানে আমরা গরিবও দেখছি, বড় লোকও দেখছি, মহিলাদেরও দেখছি, কম বয়সে দেখছি, বেশি বয়সে দেখছি। তো কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম বাদ যাচ্ছে না। এবং বাবা মার আমি দোষ দিই না, বাবা মারা সত্যিই জানতে পারবে না, আমিও জানি না আমার বাড়ির লোকেরা রাত্রির বেলা কি ইন্টারনেটে দেখছে। ফলে বাবা মাদের এটা কোনোভাবে সম্ভব না। কোথাও একটা আমাদেরকে গেম চেঞ্জ করতে হবে। আমাদের প্রেজেন্ট সিকিউরিটি সিস্টেম, প্রেজেন্ট সাইবার সিকিউরিটি সিস্টেম, প্রেজেন্ট ডিজিটাল ক্যাপাবিলিটি, এদের থেকে আমার বলতে দ্বিধা নেই একটু অনুন্নত মানের। তার কারণ হচ্ছে যে আমরা এইভাবে আশা করিনি যে এইভাবে সাইবার ব্যবহার করে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আমাদের দেশের বিরুদ্ধে কাজ করা হবে।
না, একটা বিষয় খুব উল্লেখযোগ্যভাবে ব্রিগেডিয়ার দাস উল্লেখ করছেন যে একটা তৎপরতা বেড়েছে। তার কারণ দেখুন, যে বেঙ্গল এসটিএফ পরপর এই গ্রেফতারিগুলো করছে সেই এসটিএফই তো পালা বদলের আগে ছিল। আমি এইখানে সুমন বন্দ্যোপাধ্যায়ের কাছে আসতে চাইবো, তার মানে কোথাও কি তৎপরতার অভাব এর আগে বা সদিচ্ছার অভাব এর আগে ছিল? যে ধরুন এই পালা বদলের পর সীমান্ত সুরক্ষায় জোর দেওয়া হয়েছে, ইন্টারনাল সিকিউরিটি সেটাকে আরও যাতে মজবুত করা যায়, এসটিএফের তৎপরতা বেড়েছে এবং সেই কারণে খেয়াল করুন 1.5-2 সপ্তাহের মধ্যে অন্তত 7 থেকে 8 জন জঙ্গি শুধু আমাদের এখান থেকেই গ্রেফতার হয়েছে, যেটা এতদিন পর্যন্ত এই হারে তৎপরতা দেখা যায়নি। আমি বলি তার একটা বড় কারণ কি তার পেছনে ছিল রাজনীতি এবং ভোট ব্যাংক? এই প্রশ্ন তো বারে বারে তখন বিজেপি তুলেছে, আজও তারা তুলছে। না, মমতা ব্যানার্জির যে সময় 2011 থেকে 2026-এর 4 মে আগে পর্যন্ত ছিলেন, সেই সময় আপনাদের তথ্য আপনাদের এতে দেখুন, আপনাদের অনেক এরকম নিদর্শন আছে যেখানে পশ্চিমবঙ্গের এসটিএফ বহু জঙ্গি কার্যকলাপে বহু জঙ্গিদের গ্রেপ্তার করেছে, একাধিক এরকম ঘটনা ঘটেছে। বলে এটা খুব গুরুত্বপূর্ণ না, সরকারের তরফ থেকে সবসময় জঙ্গিদের বিরুদ্ধে একেবারে 0 টলারেন্সের নীতি সবসময় নেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে যে আপনি কতটা কনফিডেন্স বিল্ড আপ করতে পারছেন। আপনি জঙ্গি সমস্যার সমাধান করতে গেলে আজকের দিনে কনফিডেন্স বিল্ড আপেরও একটা প্রক্রিয়া আপনাকে ধারাবাহিকভাবে চালাতে হবে। শুধু ইন্টেলিজেন্স দিয়ে হবে না, আপনাকে পুলিশ প্রশাসন থেকে বা সমস্ত জায়গা থেকে আপনাকে ওই যে কনফিডেন্স বিল্ডিংয়ের যে কাজটা, সেই কাজটাও ধারাবাহিকভাবে করতে হবে। এটাও আপনাকে ভাবতে হবে যে আপনি যাদেরকে জঙ্গি হিসেবে চিহ্নিত করছেন তাদের মধ্যে যাতে জঙ্গি কার্যকলাপের ঘটনাগুলো না ঘটে, সেই ঘটনাগুলো যাতে না ঘটে, তার জন্য আপনাকে তাদের মধ্যে বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করতে হবে যাতে তারা কোনোভাবে এই ধরনের জঙ্গি কার্যকলাপের মধ্যে অন্তর্ভুক্ত না হন। এরকম ঘটনা ঘটছে কিনা সেটাও কিন্তু আজকের দিনে ভাবা দরকার। সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে ধরুন এইদের সাম্প্রদায়িক বিভেদের যে ঘটনাগুলো একাধিকবার ঘটছে, বহু সময় সরকারের মানে কেন্দ্রীয় সরকারের যারা মুখ, তারাও বহু সময় এ ধরনের সাম্প্রদায়িক মানে বক্তব্যের সঙ্গে তারা অঙ্গীভূত হয়ে যাচ্ছেন। ফলে এই যে সংখ্যালঘু মানুষ যারা দেশে নাশকতা ঘটাতে চায় তারা দেশ বিরোধী, এর বাইরে আর কিছু বলার অপেক্ষা থাকে না। সাম্প্রদায়িকতা নিয়ে আপনার আলাদা প্রশ্ন থাকতে পারে, কিন্তু যারা দেশের বুকে নাশকতা ঘটাতে চায়, যারা দেশের মধ্যে মুখ্যমন্ত্রীকে টার্গেট করে, যারা যন্তর মন্তরে গিয়ে নাশকতা ঘটাতে চায়, তাদের সম্পর্কে কোনো সহমর্মিতা থাকতে পারে না। তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিতে হবে। দেশ আগে ব্যবস্থাই তো নেবেন, আপনি কঠোরতম ব্যবস্থাই তো নেবেন, সেটা তো কথা নয়, আপনি কঠোরতম ব্যবস্থা নেবেন, কিন্তু একটা গোটা সম্প্রদায়কে যদি আপনি জঙ্গি হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার বিপদের সম্ভাবনা বাড়বে। আপনাকে তাদের মতো কনফিডেন্স বিল্ড আপ করতে হবে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা সরকার গত 15 বছরে 15 কাঠা জমি বিএসএফকে দিতে পারলো না। বিএসএফ থেকে শুরু করে কেন্দ্রের নানা রকমভাবে বলা হয়েছে যে জমিটা দাও, আমরা একটা দুর্গের মতো তৈরি করব, সেটা করা গেল না। কেন গেল না তার উত্তর মমতা ব্যানার্জিকে দিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, আমি আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় এই দেশের স্বার্থের কথা কোনোদিন ভাবেননি। তিনি এই দেশকে ছোট করেছেন, দেশের স্বার্থ বিক্রি করেছেন। উদাহরণ দিচ্ছি, 2014 সালের 2রা অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে যে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রিয়াকশনটা কি ছিল? এটা ঘটিয়েছে। তার এই কথা গোটা পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যমে ফলাও করে ছাপানো হয়েছিল। এই দেখুন, সবাই আইএসআইকে দোষ দেয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি বলেছেন? দেশের প্রতি ভালোবাসা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং সর্বত্র দেখা গেছে এই তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা যারা বর্ডার এরিয়ায় থাকে, তারা ওখান থেকে প্রশ্রয় দিয়েছে, এখানে নিয়ে এসছে। এবং বারাসতের এক নেত্রী বলেছেন, যারা বাংলাদেশ থেকে এসেছেন তারা যদি ভোটার লিস্টে নাম তুলতে চান অমুক দাদার কাছে যান। তাদের একজন পঞ্চায়েতের নেতা, তিনি বাংলাদেশি নাগরিক বলে প্রমাণিত হয়েছে, সুপ্রিম কোর্টে প্রমাণিত হয়েছে। এই দলটিকে আমি শুধু একটা ক্রিমিনাল দল বলি না, এরা দেশদ্রোহী, এদের সঙ্গে দেশদ্রোহীদের যোগাযোগ ছিল। ফলে আজকে নতুন সরকার এসে এদের খুঁজে খুঁজে বার করছে। আবার বলছি, এই টেররিস্টদের একেবারে গর্ত থেকে টেনে বার করা হবে এবং এদের প্রত্যেককে তার প্রয়োজনীয় সাজা দেওয়া হবে। এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। একদম সাধারণ মানুষও সেটাই চায়, কারণ সত্যি কথা বলতে গেলে এই যে টেররিস্টরা যারা আমার আপনার পাশাপাশি ঘুরে বেড়াচ্ছে, সত্যি আমরা জানি না তারা কোন কোন কার্যকলাপের সঙ্গে যুক্ত। কিন্তু উদ্বেগের জায়গাটা এখানে যে 15 দিনের ব্যবধানে সামনে এসেছে তিনটি জঙ্গি মডিউল। কোন কোন জঙ্গি মডিউলের কথা বলছি দেখুন এই প্রতিবেদনে। এদেশে জঙ্গি অনুপ্রবেশ করে নাশকতা নয়, সীমান্তের ওপারে অর্থাৎ পাকিস্তানে বসেই এদেশের তরুণ তরুণীদেরই মগজ ধোলাই করে তাদের নাশকতার কাজে লাগানো।
গত কয়েক বছরে সন্ত্রাসের ছক পাল্টে ফেলেছে পাকিস্তানের আইএসআই এবং বিভিন্ন জঙ্গি সংগঠন, আর সেটাই এখন ভারতীয় গোয়েন্দাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। মাত্র 2 সপ্তাহের মধ্যে প্রথমে 31শে জুলাই বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে জঙ্গি হামিম মণ্ডল ও 1 আগস্ট ঝাড়খণ্ড থেকে তার বান্ধবী অর্পিতা সরকারকে গ্রেফতার। এরপর 12ই আগস্ট উত্তর চব্বিশ পরগনার হাবড়া থেকে জঙ্গি সন্দেহে পাকিস্তানের নাগরিক রানা রউফ ওরফে ওয়াহাব আলমকে গ্রেফতার করা হয়। আর এবার পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হয়ে কাজ করার অভিযোগে জালে 3 যুবক। এভাবেই মাত্র 15 দিনের সামনে এলো তৃতীয় আরও একটা জঙ্গি মডিউলের নেটওয়ার্ক। সামনে আসছে আরও একটা জঙ্গি মডিউলের কনসেপ্ট। একদিকে ভারতে জাল নোট ঢোকানো এবং অন্যদিকে ভারতের সিম কার্ড বাংলাদেশ ও পাকিস্তানে পাচারের চক্র। পাচার হওয়া সিম কার্ডই আবার এদেশের বিরুদ্ধে নাশকতায় ব্যবহারের আশঙ্কা। এই মোটাস অপারেন্ডিতেই চলছিল সত্য সামনে আসা মডিউল। শ্বশুরবাড়ি আমি তো জানি নাই, আমার শ্বশুরবাড়ি কোথায়। পাকিস্তানের সাথে যোগাযোগ আছে এটা শুনেছেন তো আপনি? না, আমি কিছু শুনিনি এখন। এসটিএফ সূত্রে দাবি পরপর 3টি জঙ্গি মডিউল নেটওয়ার্ক পশ্চিমবঙ্গ থেকে শুরু হয়ে ক্রমশ ভিন রাজ্য এমনকি ভিন দেশেও ছড়িয়ে পড়েছে। সম্প্রতি উত্তর চব্বিশ পরগনার হাবড়া থেকে জঙ্গি সন্দেহে পাকিস্তানের নাগরিক রানা রউফ ওরফে ওয়াহাব আলমকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ। 14 বছর আগে নেপাল হয়ে উত্তরবঙ্গ দিয়ে চোরাগোপ্তা পথে এ রাজ্যে ঢুকে বিভিন্ন জায়গায় মিথ্যে পরিচয় ঘাঁটি গেড়েছিল ধৃত রানা ওরফে ওয়াহাব। এসটিএফ সূত্রে দাবি আইএসআইয়ের হ্যান্ডলার রানা রউফ এ রাজ্যে গা ঢাকা দিয়ে ভারতীয় রেল ও সেনাবাহিনী সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করে পাচার করছিল। রানা রউফকে গ্রেফতারের কয়েকদিন আগেই পাকিস্তানের কুখ্যাত শাহজাদ ভাট্টি গ্রুপের সক্রিয় সদস্য হামিম মণ্ডলকে বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে গ্রেফতার করে এসটিএফ। তারপরে গ্রেফতার করা হয় তার বান্ধবী অর্পিতা সরকারকেও। গোয়েন্দা সূত্রে খবর, আইএসআই এবং পাক জঙ্গি সংগঠনগুলি এই শাহজাদ ভাট্টি গ্রুপের মাধ্যমেই ভারতীয় তরুণ তরুণীদের রিক্রুট করত। তেমনি পশ্চিমবঙ্গে শাহজাদ ভাট্টি গ্রুপের রিক্রুট ছিল ধৃত জঙ্গি হামিম মণ্ডল। এসটিএফ সূত্রে খবর, জঙ্গি হামিম মণ্ডল ও তার বান্ধবী অর্পিতার কাছ থেকে যে তথ্য জানা গেছে তা চমকে দেওয়ার মতো। তাদের জেরায় জানা গেছে কেন্দ্রের মন্ত্রী ও দিল্লির নেতার নামও ছিল জঙ্গি হামিমের টার্গেটের তালিকায়। এই রাজনৈতিক হেভিওয়েটদের উপরে প্রাণঘাতী হামলার ছক কষছিল শাহজাদ ভাট্টি গ্যাং। ট্রিমেন্ডাসলি কনসার্নিং। এই সিম কার্ড দিয়ে এরা কমিউনিকেশন করে এবং তারপরে সিম কার্ডটাকে ডিস্ট্রয় করে দেয়, সেটা কমিউনিকেশন ট্রেস করা যায় না। এটাকে আমরা আর্মিতে বলি এখনো লো ইন্টেন্সিটি কমব্যাট লিক। এইগুলো স্লিপার মডেল বলা হয়। এদের হিস্ট্রি শিটার্স, যে রাউফের সঙ্গে অথবা মণ্ডলের সঙ্গে এদের কোনো কানেকশন আছে কিনা এগুলো এখনো এস্টাবলিশড হয়নি। 3 জনের সঙ্গেই যে আলটিমেট এরা পাকিস্তানের আতুরঘর থেকে আইএসআই এর আতুরঘর থেকে উঠে আসছে তাতে কোনো সন্দেহ নেই। এবার আইএসআই এর চর সন্দেহে গ্রেফতার করা হলো আরও 3 যুবককে। পার্থপ্রতিম ঘোষ, সুদীপ চক্রবর্তী ও ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। ব্রিগেডিয়ার দাস, 3টে জঙ্গি মডিউল সামনে এসেছে, এর বাইরে ধরুন কতগুলো স্লিপার সেল বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে, তাদের কোন কোন টার্গেট অ্যাসাইন করা হয়েছে সেগুলো তো সামনে আসা দরকার। মানে ঠিক পরিকল্পনা ঠিক কতটা গভীর পর্যন্ত ছিল সেগুলো আসবে বলে মনে হয় সামনে। হ্যাঁ দেখুন, একটা কোলাজ তো ফর্ম হচ্ছে। আমরা তো দেখুন মিডিয়া বা আমরা তো পুরো খবরটা পাই না, বাট আমরা যদি একটু যোগসূত্র যেগুলো আছে দেখি যে একটা হাসপাতালের স্ক্যাম হয়েছিল যেখানে ডাক্তাররা অনেক ধরা পড়লো কিছুদিন আগে, তারা টেররিজম করছিল শ্রীনগর থেকে দিল্লি এবং তারপরে গুজরাটেও দেখা গেছে। এবার এখানে কিডন্যাপিং এর কেস দেখলাম, তারপর আমাদের মুখ্যমন্ত্রীর ওপর একটা প্রাণঘাতী হামলার একটা প্ল্যানিং চলছিল। এখন একজন যিনি ব্যাঙ্গালোর থেকে ধরা পড়েছেন, এনার কাছে অনেক ফটো পাওয়া যাচ্ছে। কিছুদিন আগে দেখলাম পেট্রোলিয়ামের ফটোর সাথে ধরা পড়েছে একজন। তো এই পুরো ব্যাপারটা, এই যে চক্রটা, এর কমপ্লিট হিসাবটা তো পাকিস্তানে আছে। আমরা কিছু কিছু যেগুলো ধরা পড়ছে সেখান থেকে তাদের ইন্টারোগেট করে খবর পাচ্ছি এবং আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিরা যথাযথ ব্যবস্থা নিচ্ছে, কিন্তু পুরো জালের কনসেপ্টটা এখনো নেই আমার যতটুকুনি ধারণা। একসময় আমিও এই কাজগুলো করতাম দেশের একদম কেন্দ্রে বসে ইন্টেলিজেন্সের সাথে, তো সেইখানে আমার যতটুকুনি ধারণা যে তারা যেগুলো পাচ্ছে হাতে সেখান থেকে খবর বাজ করছে, তার একটা অংশ মিডিয়ার কাছে আসছে। সমস্যাটা আরো অনেক গভীর এবং এটা একটা বড় মিসাইল বা একটা ফাইটার প্লেন বা যুদ্ধ করে সৈন্য দিয়ে জেতার মতো লড়াই না। এটাতে আমাদের সমাজ মাধ্যম জড়িয়ে আছে, এটাতে আমাদের দেশের ইউথ, যেটাকে আমরা জেন জি বলি আর কি, তারাও জড়িয়ে আছে এবং এটাতে কিছু দেশ বিরোধী মানুষ নানা ধর্মের জড়িয়ে আছে। এবং সেইখানে আমার মনে হয় যে আমাদের সিস্টেম এখন আমূল পরিবর্তন করবার দরকার এবং বিশেষ করে কিছু নিয়ম কানুন। কারণ দেখুন, দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশ থেকে যারা আসতো
তাদের এখানে কাগজপত্র বানিয়ে দেওয়া হতো, বহুবার ধরা পড়েছে তারা এবং বলেওছে তারা মুখে। অনেক লোক এসে ভোট দিয়েও যেত, অনেকে ভোটের প্রচারও করতো। তো এখন এইগুলোর জন্য নিয়ম কানুন বানানো দরকার, যে যারা এগুলো ধরা পড়বে তাদেরকে কঠোর শাস্তি, মানে সেটা মৃত্যুদণ্ড হতে পারে, যাবজ্জীবন হতে পারে, না হলে আমরা এই ঠেকা দিতে পারবো না। দাস যেটা বলছেন সিস্টেমের বদল দরকার। তবে দেখুন, বেঙ্গালুরু থেকে জঙ্গি সন্দেহে এবার গ্রেপ্তার করা হয়েছে উত্তর 24 পরগনার বাদুরিয়ার বাসিন্দা আশাফুল মল্লিক। এই আশাফুলের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ রয়েছে একবার দেখুন এই প্রতিবেদনে। শুক্রবারই কলকাতা পুলিশের এসটিএফ এর সঙ্গে যৌথ অভিযানে পাকিস্তানের আইএসআই এর চর সন্দেহে 3 জনকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ। এই অবস্থায় এবার বেঙ্গালুরু থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হলো এ রাজ্যের আরও এক যুবককে। ধৃত উত্তর 24 পরগনার বাদুরিয়ার বাসিন্দা আশাফুল মল্লিক। ইতিমধ্যে ধৃতকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দাবি করা হয়েছে বেঙ্গালুরু পুলিশের তরফে। সূত্রের দাবি, ধৃত বছর 25-এর আশাফুল মল্লিকের সঙ্গে পাকিস্তানের জঙ্গি সংগঠন তেহরিকে তালিবান পাকিস্তানের সদস্যদের যোগ রয়েছে। টিটিপির জঙ্গিরা এই আশাফুলকেই ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর জন্য প্ররোচিত করেছিল। কিভাবে ধৃত আশাফুল মল্লিকের খোঁজ পেল বেঙ্গালুরু পুলিশ? দায়ের হওয়া এফআইআর অনুযায়ী 11ই আগস্ট বেলা 12টার সময় এই আশাফুল মল্লিকের সম্পর্কে তথ্য আসে। বলা হয়, এই যুবক নাশকতামূলক কার্যকলাপ চালানোর প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাওয়ার পরিকল্পনা করছেন বলে সন্দেহ করা হচ্ছে। এই খবর আসার কয়েক ঘন্টার মধ্যে আশাফুল মল্লিককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। সেই জিজ্ঞাসাবাদেও চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। বেঙ্গালুরু পুলিশ সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদের সময় পাকিস্তান এবং পাকিস্তান সমর্থিত সংগঠনগুলির প্রতি সহানুভূতিশীল মনোভাবের কথা প্রকাশ করেন আশাফুল মল্লিক। ভারতীয় সেনা ও ভারতের নাগরিকদের বিরুদ্ধে তার বিদ্বেষমূলক মনোভাব প্রকাশ পায়। এরপর তাকে গ্রেফতার করে বেঙ্গালুরু পুলিশ। ধৃতের মোবাইল ফোন পরীক্ষা করে পাকিস্তানের এক ব্যক্তির সঙ্গে তার যোগাযোগের প্রমাণ পাওয়া যায়। সূত্রের দাবি, সেই ব্যক্তির মাধ্যমেই জঙ্গি সংগঠন টিটিপির সঙ্গে আশাফুলের যোগাযোগ তৈরি হয়েছিল। টিটিপির সদস্যরা ধৃত এই যুবককে ভারতে নাশকতামূলক কাজ চালানোর জন্য প্ররোচিত করে। এর বিনিময়ে আশাফুল মল্লিককে অর্থ এবং পরিবারের লোকদের দেখভালের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ। বর্তমান সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের পক্ষে প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন ধৃত এই যুবক। কেমন গতিবিধি? ভালোই ছিল, একটা শিক্ষিত ছিল, কিরকম গতিবিধি হতে পারে? ও ভালোই ছিল। ওকে তো পাক জঙ্গি গোষ্ঠীর সাথে যোগাযোগ থাকার অভিযোগে তাকে তো গ্রেফতার করা হয়েছে। কখনো এটা হতে পারে না, এটা নিশ্চয়ই মনে হচ্ছে ফাঁসানো হয়েছে। আশাফুল মল্লিকের বাড়ি উত্তর 24 পরগনার বাদুরিয়ার উত্তর যদুরহাটি অঞ্চলে। পরিবার জানিয়েছে, বিএ পাশ করে একাধিক সরকারি চাকরির পরীক্ষা দিলেও সফল হননি এই যুবক। 2025-এর শেষের দিকে বেঙ্গালুরুর একটি সংস্থায় নিরাপত্তারক্ষীর কাজ করতে শুরু করেন। তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে পরিবার। পুলিশ তো বলছে আপনার ছেলে নাকি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত আছে। সেটা পুলিশ যদি বলে তা আমি কি করে জানবো বলো? কোনোদিন যুক্ত থাকবে না আমার ছেলে। তদন্তকারীদের আশঙ্কা, পাকিস্তানের হয়ে ভারতীয় সেনার বিরুদ্ধে প্রচার চালানো, সন্ত্রাসবাদী কার্যকলাপের পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকতে পারেন ধৃত এই যুবক। পার্থপ্রতিম ঘোষ, সমীরণ পাল, এবিপি আনন্দ। খুব অল্প সময় আলোচনার জন্য সুমন রায়চৌধুরী। ভারতবর্ষ তথা বিশ্বের সর্ববৃহৎ জাতীয়তাবাদী দলের প্রতিনিধি হিসাবে আমি সবসময় চাইব দেশের নিরাপত্তা অক্ষুণ্ণ থাকুক। নিরাপত্তার বদলে কোনো দল যেন কোনো ধরনের রাজনীতি না করে। বিমল শঙ্কর নন্দ। ভারতবর্ষের নিরাপত্তা সবার উপরে। বড় কথা হচ্ছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এখন একটা বড় সমস্যা। সরকার অ্যালার্ট আছে, কেন্দ্র এবং রাজ্য সরকার সহযোগিতা করে কাজ করছে এবং আগামী দিনে এই সন্ত্রাসবাদের মূল আমরা উপড়াবো। আমি খালি একটা কথাই বলবো, যে খাগড়াগড় নিয়ে এত কথা মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলা হয়, সেখানে রাজ্য পুলিশ এবং এনআইএ মিলে 30 জন জেএমবি জঙ্গিকে গ্রেফতার করেছিল। আর মমতা ব্যানার্জির আমলে 324 থেকে 356 একর জমি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয়েছে। যেটা সুমনবাবু বললেন, সুমন রায়চৌধুরীবাবু বলছেন যে সন্ত্রাসবাদ যে সারা ভারতের সমস্যা, শুধু পশ্চিমবাংলা না। তার কারণ স্পাইং আগেও ছিল, মাতাহারি আমল থেকে ছিল জার্মানির হয়ে, 1917 এক্সিকিউশন হয়েছে। পাঞ্জাবে যেভাবে টেররিস্ট ধরেছে, ইট ইজ স্প্লেন্ডিড। এরা দিল্লিতে ওই স্টুডেন্ট আন্দোলনের লোক পাঠিয়েছিল। বেশ, একেবারে আলোচনার জন্য সময় শেষ। ব্রিগেডিয়ার দাস। দেখুন, আমার মনে হয় একটা আমূল পরিবর্তন ইন্টেলিজেন্স নেটওয়ার্কের এবং যুদ্ধবিদ্যারও দরকার আছে। কারণ আমাদের আশপাশের পৃথিবীটা বদলে যাচ্ছে। আগে আমরা লড়াই করতাম যুদ্ধ করে ফাইটার প্লেন দিয়ে, এখন ড্রোনের লড়াই চলছে। তেমনি আগে ছায়া যুদ্ধ হতো টেররিস্টদের দিয়ে আফগানিস্তান পাকিস্তানের, এখন সেখানে আমাদের দেশের নাগরিকদের ব্যবহার করা হচ্ছে আমাদের বিরুদ্ধে ছায়া যুদ্ধ করবার জন্য। একেবারে এই ছায়া যুদ্ধের একেবারে তল পর্যন্ত পৌঁছানো দরকার। ছায়া যুদ্ধ কারা করছেন এবং সেই যুদ্ধ পরিচালনার পেছনে কে কে রয়েছে, প্রত্যেকটা বিষয় সামনে আসা দরকার এবং তাদের শাস্তি সুনিশ্চিত হওয়া দরকার। তার কারণ দেশের নিরাপত্তা, দেশের সুরক্ষা, এটা সর্বোপরি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।